তারা হাঁ করে তাকিয়ে আছে, একবার শ্রাবন্তীর দিকে তো একবার জয়ের দিকে। কেউ কারোর থেকে কম নয়, দুজনেই যে যার মতো ঝগড়া করে যাচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সকলে হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। তিথি আর না পেরে এবার বিরক্ত হয়ে শ্রাবন্তীকে ধমক দিয়ে বলে ওঠে, এই তুই কি থামবি? সামান্য একটা চিকেন ফ্রাইয়ের জন্য এইভাবে ঝগড়া করছিস? তিথির ধমকে থেমে যায় শ্রাবন্তী, জয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। পাশ থেকে তিথির মতো করে নেহাও জয়কে ধমক দিয়ে বলে ওঠে, আর জয়, তুই তো ঝগড়ুটে কিভাবে হলি? শ্রাবন্তী না হয় ছোট, কিন্তু তুই সামান্য চিকেন নিয়ে ছোট মেয়েটার সাথে ঝগড়া করছিস? নেহার কথা শুনে জয় শ্রাবন্তীর দিকে তাকিয়ে রাগে গিজগিজ করে বলে ওঠে, ওর জায়গায় অন্য কেউ হলে ছেড়ে দিতাম, কিন্তু ওকে আমি ছাড়বো না। ও আমার চিকেন কেন নিয়েছে? আমার ওটা চাই মানে চাই। জয়ের কথায় এবার শ্রাবন্তীর রাগ দেখে কে। অনেক সহ্য করেছে, আর পারছে না। সামান্য একটা চিকেনই তো নিয়েছে, তাই বলে এত কথা? শ্রাবন্তী এবার জয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, চিকেন খাবেন তাই না? খাওয়াচ্ছি আপনাকে চিকেন আমি। বলেই শ্রাবন্তী পুরো চিকেন তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। সকলে তার দিকে অবাক চোখে তাকায়। শ্রাবন্তী পুরো চিকেনটাকে জিভ দিয়ে চেটে লাস্ট বসা থেকে উঠে জয়ের মুখে ঠেসে ঢুকিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নিন খান, জন্মের চিকেন খান আপনি। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সকলে শ্রাবন্তী যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। শ্রাবন্তী যে এমনটা করবে তা কেউ ভাবতেই পারেনি। জয় তড়িঘড়ি করে সেটা মুখ থেকে বের করে চোখের সামনে ধরতেই বমি করার মতো করে ওয়াক করে ওঠে। সকলে তা দেখে নাক সিটকায়। জয় সেটাকে সেইখানেই রেখে রাগে কটমট করতে করতে দৌড়ে সেখান থেকে কুলি করার জন্য চলে যায়। সকলে এদের কাণ্ড দেখে অবাক। কেউ মূলত বুঝতে পারল না এদের সামান্য চিকেন নিয়ে ঝগড়ার কাহিনীটা, তাই সকলেই বেশ অবাক হয়ে আছে। বিশেষ করে নেহারা, তারা তো মানতেই পারছে না জয় এভাবে সামান্য চিকেন নিয়ে ঝগড়া করেছে। নেহা, তাহসান, আহিল একে অপরের দিকে চোখ দিয়ে ইশারা করে বলে, কাহিনী কি? তবে উত্তর সমেত তিনজনেই ঠোঁট উল্টে বলে জানে না তারা। আজ গায়ে হলুদ। পুরো তারাকুঞ্জ আজকে গায়ে হলুদের সাজে সেজেছে। পুরো বাড়ির ডেকোরেশনের থিমটা রাখা হয়েছে লেমন কালার, সাদা ও হলুদ রঙের মাঝে। মেন রাস্তা থেকে শুরু করে মেহেদি প্রোগ্রামের মতো করেই সব আয়োজন করেছে। তবে ডেকোরেশনের থিম একদমই পুরো আলাদা। তারাকুঞ্জে আজকে মানুষের কোলাহলের শেষ নেই। পুরো বাড়ি আজ মানুষে গিজগিজ করছে। পুরো তারাকুঞ্জের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা যারা আছে সকলেই উপস্থিত আছে আজ তারাকুঞ্জে। আর কিছু সময় পরই গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে। তৌহিদ খানের গায়ে হলুদ হবে বাড়ির নিচে তার জন্য তৈরি করা প্যান্ডেলটিতে, আর তানিয়া বেগমের গায়ে হলুদ হবে ছাদে। যেহেতু এক বাড়িতেই বর কনের গায়ে হলুদ হবে, তাই সেই অনুযায়ী দুটো প্যান্ডেল করা হয়েছে। কিছু সময় বাদেই হলুদের মেন আয়োজন শুরু হবে। সকলে এখন রেডি হতে ব্যস্ত। এমনকি এখন অবধি বউকেও সাজানো কমপ্লিট করা হয়নি, তাই সকলে একসাথে রেডি হয়ে তারপর হলুদ প্রোগ্রাম শুরু করবে। তিথি, তারা, মাহিরা, শ্রাবন্তী, তনি এরা তারার রুমে সাজতে বসেছে। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছে। এর মাঝে তনি ব্যস্ত পায়ে ছুটে এসে তিথিকে ঠেলতে ঠেলতে বলে ওঠে, দেখে সর, আমাকে মাস্কারাটা দিতে দে। বলেই তিথিকে ঠেলে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। তা দেখে তিথি বিরক্ত হয়ে রাগ দেখিয়ে বলে ওঠে, ওহ, এভাবে ঠেলছিস কেন? বললেই তো হয় নাকি? তিথির কথায় পাত্তা দেয়নি তনি। সে তার মতো করে মাস্কারা দিচ্ছে। শ্রাবন্তী ওড়নায় পিন মারছে। সে একেবারে রেডি, খালি ওড়নায় পিন মারলেই হয়ে যাবে। মাহিরা নিজের চুল বাঁধছে। তারারাও ফুল রেডি। এখন সে ড্রেসটা পরতে গেছে। আগে চুলটা বেঁধে যা যা করার তা করে তারপর সে গেছে ড্রেস পরতে, যাতে বেশি ঝামেলা না হয়। আর মেঘা, লাবণ্য, নেহা, নাতাশা তারা রেডি হচ্ছে লাবণ্যর রুমে। এক ঘরেই সকলে রেডি হতো, কিন্তু এক আয়না দিয়ে সকলের হবে না, তাই দু রুমে তারা রেডি হচ্ছে।
সকলের ড্রেসটাও এক কালারের, সকলেই সারারা নিয়েছে, যার মাঝে কুর্তিটি নিচের পার্টটা হচ্ছে গায়ে হলুদের থিমের সাথে মিলিয়ে লেমন কালারের ও ওপরের কুর্তিটা হচ্ছে শুভ্র সাদা কালারের। অন্যদিকে ছেলেদের সাদা কালারের পাঞ্জাবি ও সাদা পাজামা সেট। সকলে রেডি হচ্ছিল, এর মাঝে তারার রুমের দরজায় নক করে ওপাশ থেকে তুর্য বলে ওঠে, তারা। তুর্যের কথা শুনে সকলেই দরজার পানে তাকায়। তুর্যের উপস্থিতি টের পেয়ে সকলে ঠিকঠাক করে নেয়। তনি বলে ওঠে, আসুন ভাইয়া। তনির কথা শুনে তুর্য ভেতরে ঢুকে সকলের পানে এক পলক তাকায়। সকলে এখানে থাকলেও তারা নেই, সেটা দেখে তুর্য সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা সবাই এখানে, তাহলে আমার বউ কই? তুর্যের কথার ধরন দেখে সকলে হাসে। তিথি হেসে ওয়াশরুমের দিকে ইশারা করে বলে ওঠে, ড্রেস চেঞ্জ করতে গেছে। তুর্য সেদিক পানে তাকিয়ে বলে ওঠে, কখন গেছে? এই তো কিছু সময় হলো। কেন ভাইয়া, কোনো কিছু দরকার? আমাদের বলুন, আমরা সাহায্য করছি। আমার যা দরকার সেটা তোমরা আমায় দিতে পারবে না, সেটার জন্য আমার বউকে চাই। তুর্যের কথা শুনে তিথি সহ বাকিরা দুষ্টু হাসে। তাদের কথাবার্তার মাঝেই তারা ওয়াশরুম থেকে চিল্লিয়ে তিথিকে ডেকে ওঠে, ওই তিথু, একটু আয় তো, আমি ফেসে গেছি। আমার কুর্তির চেইন তো লাগাতে পারছি না রে। বেটারা চেইন দিয়েছেও, কোমরের নিচ থেকে লাগাতেও পারছি না। মেজাজ গরম হয়ে যাচ্ছে একেবারে। বললেই তারা একা একা চিল্লিয়ে যাচ্ছে। সকলে চেয়ে আছে ওয়াশরুমের পানে। তুর্য তারা সব কথাই শুনছে। এদিকে তিথির আসতে দেরি হচ্ছে দেখে তারা আবারও চিল্লিয়ে বলে ওঠে, কোথায় আসছিস না কেন বা? তারার কথা শুনে এবার তিথি যেই পা বাড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে নেবে, অমনি তুর্য তাকে থামিয়ে দিয়ে বাদ সেধে বলে ওঠে, তোমার যাওয়া লাগবে না তিথি। তিথি তুর্যের কথায় থেমে যায়, পেছন ফিরে অবাক কণ্ঠে বলে ওঠে, কিন্তু কেন ভাইয়া, তারা তো আমায় ডাকছে। তিথির কথায় তুর্য বাঁকা হেসে বলে ওঠে, আরে শাড়ি সাহেবা, আপনার বান্ধবীর হাজবেন্ড থাকতে আপনি কেন এত কষ্ট করতে যাবেন শুনি? কিছু কষ্ট তো আপনার বান্ধবীর এই অসহায় স্বামীটাকেও করতে দিন। তুর্যের কথা মুহূর্তেই বুঝে নেয় সকলে। তিথি দুষ্টু হেসে মজা করে বলে ওঠে, ও এই ব্যাপার। তা দুলা ভাই, আমরা কি তাহলে এখানে থাকবো নাকি আপনাদের একা ছেড়ে চলে যাব, কোনটা? তিথির কথা শুনে তুর্য সকলের পানে তাকিয়ে সে দুষ্টু কণ্ঠে বলে ওঠে, আপনারা যদি আমাদের প্রেমটা দেখতে চান তাহলে থাকতে পারেন, আমার কিন্তু প্রবলেম হবে না। আমার আবার লজ্জা টজ্জা একদম নেই। আমার বউকে ভালোবাসতে আদর করতে আমি আবার সবার সামনেই পারি। বলেই বাঁকা হাসে তুর্য। তা শুনে সকলেই লজ্জায় পড়ে যায়। ভেবেছিল তুর্যকে লজ্জায় ফেলবে, এখন দেখি উল্টো। তুর্য তাদের লজ্জায় ফেলে দিল। তিথি এবার জোরপূর্বক হেসে 32 পাটি দাঁত বের করে বলে ওঠে, না না ভাইয়া, আমাদের আপনাদের প্রেম দেখার ইচ্ছে নেই। আপনারাই বরং আপনাদের প্রেম দেখুন, আমরা গেলাম। বলেই তিথি তার পাশে শ্রাবন্তীর হাত টেনে ধরে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তিথি শ্রাবন্তীকে যেতে দেখে তনি, মাহিরাও তুর্যের দিকে দাঁত বের করে হেসে তারাও সেখান থেকে কেটে পড়ে। সবাই যেতেই তুর্য বাঁকা হেসে এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তুর্য দরজা লাগিয়ে বিছানার কাছে চলে যায়। এর মধ্যেই তারা রাগে গিজগিজ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে আসতে বলে ওঠে, এই শাকচুন্নি, তোকে ডাকছি, শুনছিস না তুই? কখন থেকে ডেকে চলেছি। কথাগুলো বলতে গিয়ে যেই সামনে তাকায় অমনি তুর্যকে দেখে সে থেমে যায়। তুর্য তার দিকে বুকে 2 হাত গুজে বাঁকা হেসে তাকিয়ে আছে। তা দেখে তারা শুকনো ঢোক গিলে। এ সময় সে তুর্যকে তার রুমে একদম আশা করেনি। তার উপরে রুমে একটাও নেই, সব হুট করে কোথায় গেল ভেবে পায় না তারা। তারা একবার ভয়ার্ত চোখে আশপাশে তাকায়, না কোথাও কেউ নেই। পুরো রুমে কেবলমাত্র সে আর তুর্য রয়েছে, আর কেউ নেই। তারা তুর্যের পানে তাকায়। তুর্যকে তার একদমই সুবিধার লাগছে না, কেমন করে জানি তার দিকে চেয়ে আছে। এখন না আবার তার উপর রোমান্টিক টর্চার শুরু করে দেয়। ভাবতেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তারার ভাবনার মাঝে হুট করেই তার কাঁধ বেয়ে গলার জামার অংশটুকু পড়ে যায়। তুর্যের চোখের সামনে ভেসে ওঠে তারার উন্মুক্ত শরীরের ভাঁজ।
তা দেখে তারা তড়িঘড়ি করে গলার দিকটা টানে, ওপরে উঠিয়ে হাত দিয়ে চেপে ধরে রাখে। তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তারার কাণ্ড দেখছে। সে বেশ ভালো বুঝতে পারছে এই মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছে, অথচ সে কিছু না করে এখানে কি সুন্দর ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছে। এখন অবধি কিছুই করেনি সে, অথচ এই মেয়ে তাকে দেখে ভয়ে মরে যাচ্ছে। তা দেখে রাগ হয় কিছুটা তুর্যের। সে তার বুকে গুজে রাখা হাতগুলো ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত ভয় পাবার কি আছে? আমি কি তোকে চিবিয়ে খেয়ে ফেলেছি নাকি আজব? তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকায়, থতমত খেয়ে যায় কিছুটা। তুর্য তার মনের অবস্থা কি করে বুঝলো ভেবে উঠতে পারছে না সে। তারা তুর্যের পানে তাকিয়ে আমতা আমতা করতে থাকে। তা দেখে তুর্য রেগে তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, থাক, আর আমতা আমতা করতে হবে না তোকে। দেখি এদিকে আয়, কোথায় কি সমস্যা হয়েছে দেখি। তুর্যের কথা শুনে তারা তুর্যের পানে তাকায়। আর যাই হোক, সে জীবনেও পারবে না তুর্যের সামনে এভাবে যেতে। তার লজ্জা শরম বলতে তো কিছু আছে নাকি? তার পিঠের অংশ তো পুরোটাই দেখা যাচ্ছে। সে এই অবস্থায় তুর্যের সামনে যাবে কি করে, সেই সাহস তার এখনো হয়ে ওঠেনি। তুর্য তারাকে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে এবার ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, কানে যায় না তোর? এদিকে আসতে বলেছি না তোকে? তুর্যের ধমকে কেঁপে ওঠে তারা। তুর্যের পানে তাকায় সে। তুর্য রেগে গেছে, তাই তারা আগা মাথা না ভেবেই তড়িঘড়ি ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে। আসছে। বলেই ধীর পায়ে এগিয়ে যায় তুর্যের কাছে। তুর্য তারাকে আসতে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পেছনে ফের। কানে যায় না কথা তোর, পেছনে ঘুরতে বলেছি। তুর্যর ধমকে আটকে ওঠে তারা। আর এক সেকেন্ডও লেট না করে তড়িঘড়ি করে পেছন ফিরে যায়। ড্রেসিং টেবিলের আয়নায় মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ে। তারা ফিরতেই তুর্য গম্ভীর মুখে একবার আয়নার পানে তাকায়। তারাও সেদিক পানেই তাকিয়েছিল। তুর্য তাকাতেই চোখাচোখি হয় তাদের। সঙ্গে সঙ্গেই তারা ভয়ে চোখ সরিয়ে নেয়। তুর্য গম্ভীর মুখ করে তারার পিঠ থেকে খোলা চুলগুলো সরাতে থাকে। অমনি তারার শরীর দিয়ে যেন হিমেল বাতাস বয়ে গেল। কেঁপে ওঠে তারা। মৃদু শরীরখানা লজ্জায় মাথা নিচু করে নেয় সে। তুর্য চুল সরিয়ে যেই তারার পিঠের দিকে তাকায়, থমকে যায় সে। মুহূর্তেই তার চোখগুলো শীতলে পরিণত হয়। তার চোখের সামনে ভাসছে তার স্ত্রী নামক নারীটির উন্মুক্ত ফর্সা পিঠ। পুরো পিঠ জুড়ে দেখা যাচ্ছে পিঠের তিলগুলো। ঘোর লেগে আসছে তুর্যের। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পিঠখানার দিকে। পুরো শরীরের লোমগুলো যেন কাটা দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তুর্য শুকনো ঢোক গেলে যেন মনে হচ্ছে পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। বুকের ভেতরের ধুকপুকানি যেন পাল্লা দিয়ে গতি বাড়াচ্ছে। যেন মনে হচ্ছে এই মুহূর্তে তারা নামক এই মেয়েটাকে ছুঁতে না পারলে সে এমনি মরে যাবে। আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখার শক্তি সে পাচ্ছে না। তাই তুর্য আর নিজেকে ধরে রাখতে না পেরে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় তারার উন্মুক্ত পিঠের দিকে। তারা পেছনে কি হচ্ছে সে নিজেও জানে না। সে তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে কি করে জানবে তার স্বামী তার দেহের ভাঁজে পাগল হয়ে গেছে। তুর্য ধীর গতিতে হাত নিয়ে গিয়ে তারার পিঠের সবচেয়ে আকর্ষণীয় তিলটাতে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে সে। তারা চোখ তুলে তাকায় আয়নার দিকে। তাকাতেই দেখতে পায় তুর্যের মাতাল চাহনি। বুঝতে বাকি রয় না এরপর কি হতে চলেছে। এদিকে তারার কেঁপে ওঠায় আরো উন্মাদ হয়ে ওঠে তুর্য। তুর্য এবার হাতের স্পর্শ আরো গাঢ় করে 4 আঙ্গুল দিয়ে স্পর্শ করে তিলখানা। তুর্যের স্পর্শে তারার শরীর কাঁপছে, পা দিয়ে ফ্লোরখানা চেপে ধরেছে। তুর্য এবার আর না থাকতে পেরে শুকনো ঢোক গিলে ঘোর লাগা দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে থেকে কিছুটা ঝুঁকে এসে তার ভেজা উষ্ণ ঠোঁট ছুঁয়ে দেয় তারার পিঠে। শব্দ করে চুমু খায় তাতে। সঙ্গে সঙ্গে তারা তার 2 হাত দিয়ে তার ড্রেস খামচে ধরে, চোখ খিচে বন্ধ করে নেয়। পুরো শরীর তার ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে, শ্বাস ভারী হয়ে যায়।
এতে তুর্য তার প্রতি আরও দুর্বল হয়ে পড়ে। তুর্য এবার তারা ঠোঁট পুরো পিঠ জুড়ে বিচরণ করে যাচ্ছে। এদিকে তারা যেন তুর্য স্পর্শে মরে যাবার অবস্থা। তার নিঃশ্বাসের গতি বেড়েই চলেছে। এবার যেন সে নিজেই তা শুনতে পাচ্ছে। তুর্য এবার কিছুটা উঠে এসে তারার কাঁধ থেকে জামার দিকটা নিচে নামিয়ে ফেলে। তারা চোখ খুলে হাত উঠিয়ে বুকের দিকটা জামাটা কিছুটা চেপে ধরে যাতে পড়ে না যায় সেটা। এর মাঝেই তুর্য তারার কাঁধে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। তারা চোখ খুলে এবার আয়নার পানে তাকায়। তুর্য মেতে আছে তাকে নিয়ে। আয়নায় স্পষ্ট ভেসে উঠছে তুর্যের পাগলামিগুলো। কিভাবে মেতে আছে তাকে নিয়ে, যেন উন্মাদ এক পুরুষ তার স্বামী। সে ভেবে পায় না কি এমন আছে তার মাঝে, যার কারণে তার এই স্বামী নামক মানুষটি এইভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, উন্মাদ হয়ে ডুবে যায় তার মাঝে। তারা যখন আয়নার দিকে তাকিয়ে এসব ভাবতে ব্যস্ত, তখন তুর্য তাকে ঘুরিয়ে নেয় তার দিকে। তারা ঘুরে তাকায় তুর্যের পানে। তুর্য তারার পানে তাকিয়ে তারার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আমার এখানে থাকাটা ঠিক হবে না বাবুই। না হলে যে কোনো সময় কিছু একটা আমার দ্বারা হয়ে যেতে পারে। নিজেকে কন্ট্রোল করা আমার পক্ষে একদম অসম্ভব। তাই আমি যাচ্ছি। তোর থেকে দূরে থাকা আমার জন্য ভালো হবে। বলেই তুর্য চোখ খুলে তারার কপালে শব্দ করে চুমু আঁকে। তারার পিঠের দিকে হাত বাড়িয়ে একটানে চেনটা লাগিয়ে দিয়ে আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে ধূপধাপ পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে সে বেরিয়ে পড়ে। তারা চেয়ে আছে দরজার পানে। তুর্য অনেকক্ষণ আগে দরজা পেরিয়ে চলে গেছে। তারা সেখানে ঠায় কিছু সময় তাকিয়ে থেকে হুট করে আনমনেই সে হেসে বলে ওঠে, পাগল একটা। বলেই সে হাসে। তিথি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে ওপরে উঠছে হলুদের ডালা নিয়ে। সে হলুদটা নিয়ে গেলেই হলুদের কাজ শুরু হয়ে যাবে। অলরেডি তৌহিদ খানের হলুদ শুরু হয়ে গেছে। এখন তানিয়া বেগমের হলুদ দেওয়া হবে, যার জন্য সে এক প্রকার ছুটে যাবার চেষ্টা করছে। এর মাঝেই তাজও নামছে ওপর থেকে। সে এসেছে তুর্যের ওয়ালেটটা নিতে। সিঁড়ি দিয়ে নামতে চোখ যায় তিথির উপর। ধীর হয়ে আসে তার পায়ের গতি। সিঁড়ি পেয়ে যেন উঠে আসছে শুভ্র সাদা পরি। খোলা চুলগুলো যেন উঠে আসার তালে তালে ঢেউ খাচ্ছে। তার ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক, হালকা সাজ, আর তার সাথে মিলিয়ে হাতে কানে গলায় তার তাজা গোলাপ রজনীগন্ধা ফুলের গহনা। অপূর্ব লাগছে তাকে। তাজা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তিথির পানে। তিথি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এক পলক তাকায় তাজের পানে, ফের সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়ে তাজকে দেখেও না দেখার ভান করে চলে যায়। তা দেখে অবাক হয় তাজ। যে মেয়ে তাকে দেখলে চোখ দিয়ে গিলে খায়, আজ সেই মেয়ে তার দিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নিয়েছে, যেটা তাকে বড্ড বেশি অবাক করে। তবে তার চেয়ে বেশি রাগও লাগে তার। কেন তিথি তার দিকে তাকালো না, এই ভেবে তার মন খচখচ করতে থাকে। সে এবার না পেরে পেছনের দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই তিথি দাঁড়াও। তাজের একটা ডাকে থেমে যায় তিথি। পেছন ফিরে তাকিয়ে বলে ওঠে, বলুন। তিথির কথা শুনে তাজ ওপরের দিকে ওঠে। তিথির কাছে কিছুটা এগিয়ে গিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমায় ইগনোর করলে? তাজের কথা শুনে তিথি ভ্রু কুঁচকায়, না বোঝার মতো করে বলে ওঠে, মানে হলে তুমি কি আমায় ইগনোর করলে? আমাকে দেখো না দেখার ভান করে চলে যাচ্ছ? আজব তো। আমার তাড়া আছে তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি। এখানে ইগনোর করার কথাটাই বা কোথায় আসছে? আর যদি দেখেও না দেখার ভান করে থাকি তাহলে আপনার তাতে কি? তিথির এমন কথা তাজের মোটেও পছন্দ হলো না। তাজের আগে গিজগিজ করতে করতে বলে ওঠে, আমার কি তাতে মানে? তুমি আমাকে ইগনোর করবে, আর সেটা তো আমার গায়ে লাগবে। তাজের কথার আগামাথা না বুঝে তিথি এবার বিরক্ত হয়ে থমথমে মেজাজে বলে ওঠে, দেখুন তাজ ভাইয়া, এখানে আপনার সাথে আমার এসব ফালতু কথা বলার সময় নেই। আমার তাড়া আছে, আমি গেলাম, বাই। বলেই যেই যেতে নেবে অমনি তাজ কর্কশ কণ্ঠে বলে ওঠে, এত তারা কিসের তোমার শুনি, যে আমার সাথে কথাটা বলার তোমার কাছে ফালতু মনে হচ্ছে? আপনার কথাগুলো আমার কাছে ফালতুই মনে হচ্ছে তাজ ভাইয়া। আপনি যেটা নিয়ে কথা বলছেন সেগুলো নিহাতি ফালতু কথা।
তিথির কথায় অবাক হয় তাজ। তিথির এ কথায় সে একদম অভ্যস্ত নয়। দুদিন আগেও যে তিথি তার সামনে কথা বলার জন্য দুনিয়ার যত ফালতু কথা আছে সব বলতো, আজ তার কাছে তার কথাই ফালতু মনে হচ্ছে। বিষয়টা একদম সহ্য হলো না তাজের। তাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তিথির দিকে। এই তিথিকে সে চিনতে পারছে না। সে তো এই তিথির সাথে পরিচিত নয়। তাহলে এখন তিথির সাথে কথা বলেছে সে। তাজকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি এবার শান্ত কণ্ঠেই বলে ওঠে, আমি আসছি তাজ ভাইয়া, আমায় যেতে হবে। বলে যেতে নিলে তাজ তাকে ফের ধীর কণ্ঠে ডেকে বলে ওঠে। শোনো, তাজের এই হানটাকে বরাবরের মতো থেমে যায় তিথি, তবে পেছনে ফেরে না। সামনের দিকে তাকিয়েই সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি বলবেন তাড়াতাড়ি বলুন। এত তারা তোমার? তাজের কথায় তিথি অভিমানী কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, ছাদে সকলে আমার জন্য অপেক্ষা করছে। হলুদটা আমি নিয়ে গেলে হলুদ অনুষ্ঠান শুরু হবে। আমার কথা শুনে তাজ ছোট করে বলে ওঠে, ও, তাই যা বলবেন তাড়াতাড়ি বলুন। তিথির কথায় থেমে যায় তাজ। কি করে বলবে সে ভেবে পাচ্ছে না। মনটা বেশ খুঁতখুত করছে। আদেও বলাটা ঠিক হবে কিনা ভেবে পাচ্ছে না সে। আর বলবেই বা কি করে? হুট করে একটা মানুষকে সে কথা বলা যায় না, তাহলে সে কি করে বলবে? এসব ভাবতেই তার কেমন আনইজি ফিল হচ্ছে। এদিকে তাজ কিছু বলছে না দেখে তিথি এবার তাচ্ছিল্যের হেসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যেই পা বাড়িয়েছে, তখনই পেছন থেকে তাজ শীতল কণ্ঠে বলে ওঠে। তুমি আজ খুব সুন্দর লাগছে তিথি। থমকে যায় তিথি তাজের এই বাক্যে। তাজ তার প্রশংসা করছে সেটা সে ভাবতেই পারছে না, যেটা সে কোনোদিনও আশা করেনি। আজ অবধি কখনো তাজের সামনে সেজে গেলে কখনো প্রশংসা করেনি, তবে আজ করেছে। মুহূর্তেই তিথির ঠোঁট প্রসারিত হয়। তিথির ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি, যা তাজের চোখে ধরা পড়েনি। তার চেয়ে আছে হয়তো তিথি তাকে কিছু বলবে সেটার আশায়, কিন্তু তিথি তাকে কিছুই বলে না। শুধু ঠোঁটের কোণে সেই হাসিটা রেখে পা বাড়িয়ে দেয় সামনের দিকে। এক কদম দুই কদম করে এগিয়ে যেতে থাকে ছাদের দিকে। তাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথির এই আচরণ তার বুকের ভেতর ঝড় তুলে দিয়েছে। তিথির প্রতিটি কদম যেন তাকে জানান দিচ্ছে তার সব কিছু শূন্য করে কেউ চলে যাচ্ছে। হয়তো আর তার ফেরার পথ নেই। তাজের হুট করেই তিথির বলা সে কথাগুলো মনে পড়ে যায়। ভয়ে জেঁকে ধরে তার মনে। হুট করেই তিথিকে হারানোর ভয় তাকে ঘিরে ধরে। তাজের ভয়ে যেন নিঃশ্বাস আটকে আসছে, কিন্তু কেন এরকমটা তার সাথে হচ্ছে ভেবে পাচ্ছে না সে। সামনের দিকে তাকায়। তিথি চলে গেলে অনেকক্ষণ হয়ে গেছে। এখন শুধুমাত্র শূন্য এক জায়গা, আর সেই শূন্য জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র সে। সম্পূর্ণ একা হয়ে সে দাঁড়িয়ে আছে। কেউ নেই এই শূন্য জায়গায় এই মুহূর্তে। তানিয়া বেগমের হলুদ শুরু হয়ে গেছে। এক এক করে বড়রা হলুদ লাগিয়েছে, তাদের শেষ হলে ছোটরা গিয়ে হলুদ লাগাচ্ছে। সকলের মুখেই হাসি, তাদের খুশির যেন শেষ নেই। তনির পর তারার পালা আসলে তারা খুশিতে গদগদ হয়ে তানিয়া বেগমের কাছে যায়। তানিয়া বেগম তাকে দেখে মুগ্ধ করা এক হাসি দেয়। তা দেখে তারাও হেসে ওঠে। ইচ্ছে মতো হলুদ লাগায় তানিয়া বেগমকে। তা দেখে সকলেই হাসে। সকলের থেকে কিছুটা দূরে বিরক্ত হয়ে বাংলার পাঁচের মতো মুখটাকে কালো করে দাঁড়িয়ে আছে টয়া। তার এসব একদম ভালো লাগছে না। মনে হচ্ছে সব ফালতু, কোনো গান নেই, কিছু নেই। এটাকে নাকি আবার হলুদ বলে। হলুদের জন্য সকলের চাইতে সবচেয়ে বেশি সেজেছে টয়া। ভারী সাজে সে এসেছে, যেন হলুদটা তানিয়া বেগমের নয়, তার। ভারী লেহেঙ্গায় নিজেকে রাঙিয়েছে। সকলের থেকে ডিফারেন্ট কালার সে পরেছে, কাঁচা হলুদ কালারের। তবে এটা মোটেও মানসম্মত নয়। ওপরের পার্ট একদম কোমর থেকে বুকের কিছুটা নিচে, বলতে গেলে পুরো ইনার সিস্টেমের। তবে তুর্যের ভয়ে কিছুটা বড় সে পড়েছে ইনারের থেকে। আর তার সাথে ভারী সাজ, কিন্তু এত সাজগোজের পর এখন সব তার মরা মরা ভাব হচ্ছে। সেটা দেখে তার মুডটাই চলে গেছে। তাই সে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এক এক করে সকলের হলুদ দেওয়া শেষ হলে
শাহনাজ বেগম ও শারমিন বেগম তানিয়া বেগমকে নিয়ে যায় গোসল করানোর জন্য। দুধ ও গোলাপের পানি কলসিতে করে নিয়ে ধীরে ধীরে তা তানিয়া বেগমের মাথায় ঢালতে থাকে। নেহা তার ভিডিও করতে থাকে, তার ক্যামেরা নিয়ে সাথে বেশ কিছু ছবিও তুলে নিচ্ছে। তানিয়া বেগমকে গোসল করানো শেষ হলে শারমিন বেগম প্রিয়ন্তী বেগমকে বলে ওঠে, সেজো যা তানিয়াকে নিয়ে যা, ওর কি কি লাগে দেখ গিয়ে। শারমিন বেগমের কথায় মাথা নাড়িয়ে সায় জানায় প্রিয়ন্তী বেগম। তানিয়া বেগমের কাছে গিয়ে প্রিয়ন্তী বেগম বলে ওঠে, চলো তানিয়া, তোমাকে তোমার রুমে নিয়ে যাই। বলেই হাত বাড়িয়ে দেয় তার দিকে। তানিয়া বেগম তা দেখে হালকা হেসে প্রিয়ন্তী বেগমের হাত ধরে উঠে দাঁড়ায়। তানিয়া বেগম উঠতেই প্রিয়ন্তী বেগম তাকে নিয়ে হাঁটা দেয় রুমের উদ্দেশ্যে। এর মাঝে বাড়ির নিচ থেকে হুট করেই ডাক ঢোলের বাজনা বেজে ওঠে। পুরো বাড়ি কাঁপিয়ে বক্স বেজে ওঠে। তা দেখে মেয়েরা সকলে ভ্রু কুঁচকে তাকিয়ে রেলিংয়ের দিকে চলে যায়। টয়া এতক্ষণ পরে গান শুনে সেও খুশিতে গদগদ হয়ে রেলিংয়ের ধারে যায়। সকলে নিচে তাকাতেই দেখতে পায় ছেলেরা নাচের জন্য তৈরি হচ্ছে। তাহসান আহিল ঢোল বাজাচ্ছে। পুরো মেহমান থেকে শুরু করে যত ডান্সারদের ভাড়া করে আনা হয়েছে সকলেই অ্যাড হয়েছে। আকাশ ছাদের দিকে তাকাতে তাদের দেখে হাতের ইশারা করে নিচে আসতে সঙ্গে সঙ্গে সকলের মুখে হাসি ফুটে ওঠে। সকলে খুশিতে গদগদ হয়ে একসঙ্গে সকলে দৌড় লাগায় নিচে যাবার জন্য। টয়াও ছুট লাগায় তাদের পেছন পেছন। বড়রা তা দেখে হালকা হেসে তাদের কাজে লেগে পড়ে। এর মাঝেই গান বেজে ওঠে। ছেলেরা নাচতে শুরু করে দেয়, সাথে আবির উড়াতে শুরু করে। বক্সে গান বাজছে। এর মাঝেই সব মেয়েরা এসে জয়েন করে। পুরো তারাকুঞ্জ মাতিয়ে তোলে সকলে। দূর থেকে তাজ, তুর্য ও বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটদের আনন্দ দেখছে। ফটোগ্রাফার হিসেবে যাদের আনা হয়েছে সকলেই ভিডিও করতে লেগে পড়েছে। চারপাশ থেকে আবিরের ছিটাছিটি হচ্ছে। তুর্য আর দাঁড়িয়ে না থেকে পকেট থেকে ফোন বের করে শুধুমাত্র তারার ভিডিও করতে থাকে। ছোটরা এক এক করে সব বড়দের টেনে নিয়ে গিয়ে নাচতে থাকে। তারা দৌড়ে গিয়ে শাহেদ খানকে টেনে আনে নাচের মাঝে। শাহেদ খান তার লাঠি উঠিয়ে উঠিয়ে হেসে হেসে নাচছে। তারাকুঞ্জের প্রতিটা মানুষ আজ মেতেছে খুশির মেলায়। আজ আবিরের মতো সকলকে ছুঁয়ে যাচ্ছে খুশি। তারাকুঞ্জ আজ নতুন রূপে ধরা দিয়েছে, সম্পূর্ণ নতুন রূপে। রাত 11টা। তারাকুঞ্জ ঘুমিয়ে আছে। আজ সকলে তাড়াতাড়ি। কাল সকাল সকাল তাদের উঠতে হবে। কাল বিয়ে বলে কথা। অনেক কাজ আছে বাড়িতে। সকাল থেকে তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। যে একটা বিয়ে মানে যে কত ঝামেলা সেটা শুধুমাত্র বিয়েবাড়ির মানুষরাই বুঝবে। তারার সাথে তুর্যের আর দেখা হয়নি। হলুদে নাচ গানের পর তাজ তুর্য কাজে লেগে পড়েছে। সাথে তাহসান, আহিল, জয় এরাও আছে। কাল বিয়ের সব আয়োজন আজকে রাতের মধ্যেই তাদের শেষ করতে হবে। তাই তুর্য ব্যস্ত থাকায় আর তারার সাথে রাতে দেখা করতে পারেনি। আজ সারা রাত তাকে কাজ করতে হবে। ঘুমানোর কোনো জো নেই। তার সাথে তাজ, তাহসান, আহিল, জয়েরও একই অবস্থা হবে। আজ সারা রাত তারা কাজ করবে। তারপর কালকে বিয়ে। এখন শুধু অপেক্ষা কালকে সকালের। রাত পেরিয়ে ভোরের দিকে চারপাশে এক নতুন দিনের গন্ধ ছড়িয়ে পড়ে। আকাশে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়েছে। মৃদু হাওয়ায় পাতাগুলো কাঁপছে। পাখিরা মৃদু শব্দে ডাকছে। চারিদিকে যেন এক অপার্থিব শান্তি। ভেজা মাটির গন্ধে বাতাস মিষ্টিময় হয়ে উঠেছে। সূর্যের নরম আলো ধীরে ধীরে মেঘের ফাঁক গলে পৃথিবীতে নামছে। রাস্তা ভিজে স্নিগ্ধ। গাছের পাতায় টুপটাপ করে জমে থাকা শিশির বিন্দু ঝরে পড়ছে। বাতাসে মিষ্টি শীতলতার ছোঁয়া। যেন প্রকৃতিও আজকের বিশেষ দিনের জন্য একটুখানি বেশি স্নিগ্ধ হয়েছে। বাড়ির সামনে বর্ণিল রঙের কাপড় দিয়ে বিশাল তোরণ বানানো হয়েছে। তার চারিদিকে ঝুলছে ফুলের মালা। রাস্তার দুপাশে লাগানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, যেখানে ছোট ছোট বাতিগুলো জ্বলছে নিভৃতে। দূর থেকে দেখলেই মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্য। গেট থেকে শুরু করে পুরো বাড়ি কাপড়ের ফেস্টুনের গ্লিটারিং লাইট দিয়ে মোড়ানো। লাল, হলুদ, সোনালি, সবুজের মিশেলে
ঝলমলে এক রাজকীয় আবহ। জায়গায় জায়গায় ছোট ছোট ফুলের টব সাজানো হয়েছে। বাড়ির ভেতরে ঢুকতেই সাজানো হয়েছে বিরাট একটি মঞ্চ, স্টেজের ব্যাকগ্রাউন্ডে রয়েছে সাদা আর সোনালি কাপড়ের লেয়ার, তার উপর লাল গোলাপের মালা দিয়ে কারুকাজ করা। স্টেজের দুই পাশে সোনালি রঙের বিশাল ফুলের স্ট্যান্ড মেঝেতে ছড়িয়ে রাখা হয়েছে, সাদা গোলাপ আর লাল গোলাপের পাপড়ির ছিটে ফোটা। স্টেজের মাঝখানে রাজকীয় ডিজাইনের একটা বড় চেয়ারে থাকবে কনে, আর তার পাশে থাকবে বর। স্টেজের ওপরে ছোট ছোট ফেয়ারি লাইট জ্বলছে, যেন তারা খসে পড়ার মুহূর্তের মতো এক স্বপ্নীল আবহ তৈরি হয়েছে। তারাকুঞ্জ যেন আজ আরও এক নতুন রূপে সেজেছে। দুপুর 2টা। বাড়ির 3 কর্তি ছুটাছুটি করছে, একবার এদিক যাচ্ছে তো আর একবার ওদিক যাচ্ছে। নির্ধারিতভাবে তারা কোথাও গিয়ে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারছে না। বলতে গেলে কাজের বেশ চাপ। তাদের বাড়ির সব মেহমান আসতে শুরু করে দিয়েছে। সার্ভেন্ট থেকে শুরু করে বাড়ির ছেলেরাও সকলে কাজে লেগে পড়েছে। সকলেই বেশ ব্যস্ত। ছেলেরা তো কাল রাত থেকে ঘুমাতে পারেনি। ফারদিন আর আকাশ ছাড়া সব ছেলেরাই কাল সারা রাত অবধি কাজ করেছে। আবার সকালেও ঘুমানোর সুযোগটাও তারা পায়নি। বেলা 11টা নাগাদ কোনো রকম নাক মুখ দিয়ে নর্মাল কিছু খেয়ে ফের কাজে লেগে পড়েছে। আবার 12টা নাগাদ সকলে যে যার ঘরে গিয়ে গোসল করে রেডি হয়ে বের হয়েছে। সকলে বেশ কাজে ব্যস্ত। তারাকুঞ্জে আস্তে আস্তে মানুষের কোলাহল যেন আরও প্রখর হচ্ছে। সকল মেহমান আসা শুরু করে দিয়েছে। আর ওদিকে পার্লার থেকে আসা মেয়েরা তারা বাড়ির মেয়েদের ও বউকে সাজাচ্ছে। তানিয়া বেগমকে আলাদা সাজানো হচ্ছে, আর বাকিদের মেঘার রুমে, কারণ মেঘার রুমটা কিছুটা বড় আছে, তাই সকলে সেখানেই বসেছে সাজতে। প্রথমে সাজতে বসেছে মেঘা, লাবণ্য আর মাহিরা, আর নেহার কাছে সাজতে বসেছে শ্রাবন্তী। তনি, তিথি আর তারা হেয়ার স্টাইলটা করছে। ওদের সাজটা হয়ে গেলে তারাও বসে পড়বে। যদিও তিথি আর তারা এত সাজবে না, খুব সাধারণভাবেই সাজবে, কারণ তাদের দুইজনেরই এত ভারী মেকআপ পছন্দ নয়। তাই তারা দুজন সবার শেষে বসবে ঠিক করেছে, আর বাকিরা মোটামুটি একটু ভারী সাজ দেবে। বিয়ের দিন একটু ভারী সাজ না দিলে তো আর হয় না। মেহেদি, হলুদ দুটো প্রোগ্রামেই তেমন ভালো সাজা হয়নি, তাই তারা ঠিক করে বিয়েটাতে অন্তত ভারী সাজ দেবে। তাই তারা তাদের মতো করে সেজে যাচ্ছে। সকলে যখন সাজতে ব্যস্ত, তখন কোথা থেকে হুট করেই টয়া সেখানে হাজির হয়। পার্লারের মেয়েদেরকে দেখে সে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ও মাই গড, পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আনা হয়েছে বুঝি? আমাকে আগে কেন বলোনি তোমরা? আমি তাহলে সবার আগে সাজতে বসে যেতাম। টয়ার কথা শুনে সকলে তার পানে ফিরে তাকায়। টয়াকে দেখে সকলেই বেশ বিরক্ত হয়। সবচেয়ে বেশি বিরক্ত হয় তারা। টয়াকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে। তার উপর টয়ার এমন ঢঙ্গি মার্কা কথা শুনে তারা রাগে কটমট করে মনে মনে বলে ওঠে, একা যত সব এমন ভাব করছে যেন এই প্রথমবার সে মেকআপ আর্টিস্ট দেখছে। আগে যেন কখনো সে এসব দেখেনি। অসহ্য। বলেই তারা মুখ ঘুরিয়ে নেয় তার থেকে। মেঘা টয়াকে দেখে জোরপূর্বক হেসে বলে ওঠে, ও টয়াপু, তুমি এসেছো? মেঘার কথায় টয়া এক মুহূর্ত অপেক্ষা করে না। ছ্যাঁচড়াদের মতো দৌড়ে মেঘার কাছে এসে বলে ওঠে, এই মেঘা, আমাকে প্লিজ আগে সাজতে দে। টয়ার কথায় মেঘার মনে মনে রাগ হয়। কোথায় সে নিজেই কিছু সময় আগে লাবণ্যর সাথে মারামারি করে আগে বসেছে সাজতে, আর এখন এসে আবার তাকেই কি বলছে, তাকে আগে বসাতে। টয়ার কথা শুনে তারা ভ্রু কুচকে তাকায় টয়ার পানে। মেঘা জোরপূর্বক হেসে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কেন নয় টয়াপু, তোমার সাজতে ইচ্ছে করলে সাজো না, আমি না হয় পরে সাজছি। মেঘার কথায় খুশিতে গদগদ হয়ে পড়ে টয়া। সে আর একটা কথাও না বাড়িয়ে টপ করে বসে পড়ে চেয়ারে। লাবণ্য তা দেখে মুখ টিপে হাসে, মনে মনে বলে ওঠে, এখন কেমন লাগে? আমার সাথে তো বেশ বাড়াবাড়ি করছিলি, এবার বোঝ ঠেলা। বলেই সে হাসে। তারা তা দেখে রেগে যায়। তারা রাগে গিজগিজ করে বলে ওঠে, টয়া আপু আমাদের সাথে সাজবে মানে? টয়া আপু এই রুমে সাজতে পারবে না। তারার কথা শুনে টয়া রেগে যায়, পেছন ফিরে বলে ওঠে, কেন?
তোদের সাথে সাজতে পারবো না আমি? আর তুই এখানে আমাকে থাকতে মানা করার কে শুনি? টয়ার কথা শুনে তারা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তুমি ভুলে যেও না, এখন এই মুহূর্তে যে বাড়িতে তুমি আছো সেটা আমার বাড়ি, সেটা আমারই বাড়ি। তাই আমি মানা করার কে সেটা এক্সট্রা করে তোমাকে জানাতে হবে না নিশ্চয়ই। তারার কথায় রাগে হিসিয়ে ওঠে টয়া। পরিস্থিতি বেগতিক দেখে মেঘা তড়িঘড়ি করে বলে ওঠে, তারা চুপ যা না, একদিনই তো সাজুক না। তারা কর্কশ কণ্ঠে উঠে, না, ও এই রুমে থাকতে পারবে না। টয়া আপু যদি এই রুমে থাকে তাহলে আমি এখানে থাকবো না। তারার কথায় মেঘা কিছু বলতে নেবে এর আগেই টয়া তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, না থাকলে না থাক, তাতে কার কিসে যায়? তাছাড়া এটা আমার বোনের রুম, তোর রুম নয়। আমার বোনের যখন কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তোর এত চুলকানি কিসের শুনি? তারা টয়ার কথায় রাগে গিয়ে মেঘার পানে তাকায়। মেঘা চোখ দিয়ে ইশারা করে অনুরোধ কণ্ঠে বলে থামতে। তারার বিষয়টা বেশ খারাপ লাগে। মেঘা তার হয়ে কিছুই বলল না দেখে আর তার কথার দামটুকুও দিল না। তারার রাগে দুঃখে কান্না পাচ্ছে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে হনহন করে সেখান থেকে বেরিয়ে আসে। তা দেখে তিথি, মেঘা সকলেই তাকে পেছন পেছন ডাকতে থাকে, কিন্তু এর আগেই তারা চলে যায়। তিথি দাঁড়িয়ে না থেকে তারার পেছন পেছন ছুট লাগায়। মেঘা অসহায় চোখে তাকায় দরজার পানে। পাশ থেকে টয়া বিরক্ত কণ্ঠে বলে ওঠে, যত সব নাটক! আপনি সাজান তো, এখন এসব নাটক না দেখে। টয়ার কথায় মেকআপ আর্টিস্ট সাজাতে শুরু করে। টয়ার কথা শুনে সকলেই বেশ বিরক্ত হয়। এই মেয়ের সব কিছুতেই একটু বেশি বেশি। কোথায় তারা কি সুন্দর করে বসে বসে সাজছিল, এর মধ্যে এই মেয়ে এসে সব কালবৈশাখী ঝড়ের মতো উড়িয়ে দিয়েছে। সকলেই তার দিকে বিরক্ত চোখে তাকায়। অন্যদিকে তারা রাগে ও অভিমানে নিজের ঘরের দিকে যাচ্ছে। পেছন থেকে তিথি তাকে ডেকেই যাচ্ছে, তবে সে তা শুনছে না। সে তার মতো করে রাগে ফুঁসতে ফুঁসতে হেঁটে যাচ্ছে নিজের রুমের দিকে। এর মধ্যে হুট করে কারোর শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লাগে। তারা বিরক্ত হয়ে কিছু বলতে নেবে, তখনই দেখতে পায় তার সামনে তুর্য। তারা কিছু বলতে নেবে এর আগেই তুর্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বলেই তুর্য হাত পা দেখতে থাকে। তা দেখে তারা মুখ ফুলিয়ে বলে ওঠে, না, লাগেনি। এর মাঝেই তিথি এসে বলে ওঠে, কিরে তখন থেকে ডেকে যাচ্ছি, পাতা দিচ্ছিস না কেন? এত রাগ কেন করছিস বল তো খেপি? তিথির কথা শুনে তুর্য ভ্রু কুচকে তাকায় তারার পানে। তারা রাগে রীতিমতো ফুঁসছে। তা দেখে তুর্য তারাকে জিজ্ঞেস করে ওঠে, রেডি হব না আমি, রেডি হব না আমি। বিয়ে শুরু হলে হয়ে যাক, তাতে আমার কি? তারার কথায় ভ্রু কুচকায় তুর্য। কর্কশ কণ্ঠে বলে ওঠে, তুই রুমে গিয়ে বস, আমি মেকআপ আর্টিস্ট নিয়ে আসছি। তারা উত্তর দেয় না। তা দেখে পাশ থেকে তিথি বলে ওঠে, আরে ভাইয়া, তারা রেগে আছে। তিথির কথায় তুর্য কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে, আমরা সাজছিলাম। টয়া আপু আসে, আর এসেই মেঘা আপুকে উঠিয়ে দিয়ে সে সাজতে বসে পড়ে। আর টয়া আপু সেখানে থাকবে শুনে তারা রেগে যায়। এরপর যা যা হয়েছে সবটা খুলে বলে তুর্যকে। তুর্য সবটা শুনে রেগে যায় সে। টয়ার প্রতি তার বিরক্ত এসে যায়। এই মেয়েটা তাকে একটুও শান্তি দেবে না। এসেছে পর থেকে সে ঝামেলা করেই যাচ্ছে, আর এই মেয়ের জন্য সে ঝামেলায় পড়ছে। কোথায় সে সারাদিন উঠে পড়ে লেগেছে তার বাবুইকে এই বিয়ের মাধ্যমে একটু খুশি রাখতে, কিন্তু ওই মেয়ে তার খাটুনির মাঝে প্রতিবার খালি 1 বালতি করে ঠান্ডা পানি মারছে। তুর্য নিজের রাগকে সামলে তারার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোর ওখানে যেতে হবে না, ড্রেসটা চেঞ্জ করতে থাক, আমি মেকআপ আর্টিস্ট পাঠিয়ে দিচ্ছি। তুর্যের কথায় তারা তুর্যের পানে এক পলক তাকায়। কোনো কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সায় জানায় সে। তা দেখে তুর্য তিথিকে বলে ওঠে, তিথি বোন, তুমি তারাকে নিয়ে যাও, আমি যে মেকআপ আর্টিস্ট পাঠাবো তুমি বরং সেখান থেকে সেজে নিও। তুর্যের কথায় তিথি মাথা নাড়িয়ে বলে ওঠে, ওকে ভাইয়া। তিথির কথা শুনে তুর্য বলে ওঠে, আচ্ছা তাহলে তোমরা যাও। তুর্যের কথা শুনে তিথি মাথা নাড়িয়ে তারাকে নিয়ে হাঁটা দেয়। তুর্য পেছন ফিরে তারার যাওয়ার পানে তাকায়। এই মেয়ের রাগ ভাঙাতে ভাঙাতেই যেন তার জীবনটা একদিন খোয়াবে।
ভাবতেই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে হাঁটা দেয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি যেন আলোয় ঝলমল করে উঠল। হালকা আবছা নীলচে আকাশের নিচে বাড়ির প্রতিটি কোণা থেকে ঝরে পড়ছে নরম সোনালি আলোর ছটা। রঙিন ফেয়ারি লাইটগুলো জ্বলছে নিভছে, যেন তারা নিজেরাই আজকের আনন্দে নেচে উঠেছে। বাতাসে হালকা ঘ্রাণ ছড়িয়ে চারপাশে এক ধরনের মিষ্টি উৎসবের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাড়ির ভেতর মেহমানদের ভিড় জমে উঠেছে। ছোট বড় সবাই একে একে এসে ভেতরের সাজসজ্জার আয়োজনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নারীরা পরেছে ঝলমলে শাড়ি, সালোয়ার কামিজ আর গাউন, পায়ে আলতা, হাতে মেহেদি, কানে ঝুমকা দুলছে। পুরুষরা পাঞ্জাবি পাজামা, কেউ কেউ শেরওয়ানি পরে এসেছে। ছেলেমেয়েরা ছোট ছোট দলে ভাগ হয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ কেউ লুকোচুরি খেলছে। কোথাও শোনা যাচ্ছে টিপ টিপ করে পায়েলের শব্দ, কোথাও আবার টিপিক টিপিক করে ছোটদের পায়ের ছুট। ডাইনিংয়ের পাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় বড় টেবিল সাজানো, তার উপর বিভিন্ন ধরনের খাবারের মিষ্টি গন্ধ ভাসছে। বিরিয়ানি, কাবাব, রোস্ট, নানান রকমের মিষ্টি, ফলের প্লেট, সব কিছু সাজানো এক অনুপম রুচিতে। অতিথিরা এক পাশে বসে গল্প করছে, আর এক পাশে খাবারের লাইন তৈরি হচ্ছে। কেউ কেউ চা কফির কাপ হাতে নিয়ে হালকা গুঞ্জন তুলছে। হাসির রোল, ফিসফাস, মাঝে মাঝে কারো কারো হালকা খিলখিল হাসি মিলে পুরো পরিবেশে প্রাণের ছোঁয়া এনে দিয়েছে। বাড়ির ভেতরের প্রতিটি দেওয়াল আর খোলা বারান্দা সাজানো হয়েছে সাদা আর লাল গোলাপ দিয়ে। গাছের গায়ে জড়ানো হয়েছে ছোট ছোট লাইটের মালা। ছাদের উপরে ঝুলছে লম্বা রঙিন কাপড়ের ফেস্টুন। কোথাও কেউ ফুলের মালা হাতে সাজাচ্ছে, কোথাও আবার কেউ কনে পক্ষের মানুষদের গায়ে হলুদের গন্ধমাখা হাসি মুখ দেখে আনন্দে চোখ ভরে তাকিয়ে থাকছে। বাড়ির ভেতর দিয়ে মৃদু সুরে বেজে চলেছে মিষ্টি গানের রেকর্ডিং। কখনো বিয়ের পুরনো প্রিয় গান, কখনো আধুনিক প্রেমের গান। আর এই সব কিছুর মাঝখানে স্টেজের সামনে জমেছে মানুষ, অপেক্ষা করছে বর কনে স্টেজে উঠবে সেই মাহেন্দ্রক্ষণের জন্য। সবার মুখে আলাদা উন্মাদনা, আলাদা উচ্ছ্বাস। বিয়ের কাজ একটু পরেই শুরু হবে, সকলে তার জন্যই অপেক্ষা করে আছে। মেঘা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে তারাকে খুঁজছে। সেই তখন যে তার রুম থেকে তারা রাগ করে বেরিয়েছে, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই সে আগে রেডি হয়ে তারাকে খুঁজতে এসেছে। মেয়েটাকে তাকে আগে মানাতে হবে, না হলে তার শান্তি হবে না। মেঘা লেহেঙ্গার দু হাতে হালকা উঁচু করে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে থাকে, আর চারপাশে চোখ বুলিয়ে বুলিয়ে তারাকে খুঁজতে থাকে। এদিকে তাহসান নিচে দাঁড়িয়ে মেহমানদের সাথে কথা বলে শেষ করে পেছনে ফিরে সিঁড়ির দিকে তাকাতেই সে থমকে যায়। তাহসানের চোখ আটকে যায় সিঁড়ির ধাপে ধাপে নামতে থাকা মেঘার ওপর। মেঘা আজ পরেছে সাদা রঙের লেহেঙ্গা, সফেদ কাপড়ের ওপর হালকা রূপালি কারুকাজ, একেবারে মৃদু ঝকঝক করে উঠছে আলো। লেহেঙ্গার নিচে মেঘা দু হাত দিয়ে একটু তুলে ধরে হাঁটছে। সে তার সাজও খুব সাধারণ, অথচ অপূর্ব লাগছে তাকে। মাথার একপাশে ছোট্ট জুঁই ফুলের মালা, চুল খোলা রাখা, সামান্য ঢেউ খেলানো কপালে পাতলা ছোট্ট টিপ, চোখে হালকা কাজল টানা, ঠোঁটে হালকা গোলাপি রঙের ছোঁয়া, গলায় রূপালি পাতলা হার, হাতে কয়েকটা পাতলা বালা। মেঘার গায়ের শ্যামবর্ণ রঙের সাথে সাদা লেহেঙ্গা আর রূপালি সাজ মিলে এক অসম্ভব কোমল মাধুর্য তৈরি করেছে, যেন মেঘলা দিনের মধ্যে দিয়ে নেমে আসা স্নিগ্ধ কোনো কিরণ। তাহসান দাঁড়িয়ে থাকে, তার চোখে ধরা পড়ে এক মুগ্ধতা। আজ যেন পুরো বাড়ির ঝলমলে আলো, মিষ্টি গন্ধ, গান, সব কিছুর বাইরে মেঘা একাই আলাদা হয়ে দাঁড়িয়ে আছে তার মনে হচ্ছে। তাহসানের কাছে মুহূর্তটা সময় থেমে যাওয়ার মতো লাগে। মেঘার প্রতিটি ধীর পায়ে নামা, চারপাশে তাকানো, হালকা বাতাসে ওড়ানো চুল, সব কিছু যেন মন নতুন কিছুর কড়া নাড়িয়ে তোলে।
মেঘা আশেপাশে তাকাতে সামনে তাহাসানকে দেখে তার পা ধীর হয়ে আসে। হুট করেই সে আটকে যায় তাহাসান নামক মানুষটির উপর। আজ তাহাসান তার লেহেঙ্গা কালারের মতোই পরেছে দুধ সাদা রঙের একটি মোটা কাপড়ের পাঞ্জাবি, যার গলায় আর হাতের কাছে সূক্ষ্ম হাতের এমব্রয়ডারি করা। তার সাথে পরেছে ক্রিম রঙের পাজামা, চুল একটু গোছানোভাবে সেট করা, হাতে পরা রয়েছে একটা ব্র্যান্ডেড কালো ঘড়ি। মেঘা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহাসানের দিকে। এর মাঝে মেঘা সিঁড়ির শেষ ধাপে এসে থামে। তা দেখে তাহাসানও কিছুটা এগিয়ে আসে তার দিকে। মেঘাকে দেখে সে হালকা হেসে বলে ওঠে। তাহসানের কথায় মেঘা হেসে বলে ওঠে, হ্যাঁ, লেহেঙ্গাটা আমারও পছন্দ হয়েছে, আর দেখলাম আমার শরীরে এটা মানিয়েছে, তাই এটাই নিলাম। মেঘার কথায় তাহসান শীতল কণ্ঠে বলে ওঠে। তাহসানের কথায় মেঘা হালকা হাসে। তা দেখে তাহসান মেঘার দিকে তাকিয়ে বলে ওঠে। তাহসানের কথা শুনে মেঘা তাহসানের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, হ্যাঁ, তাই তো দেখছি। মেঘার কথা শুনে তাহসান আর কি বলবে ভেবে পাচ্ছে না। সে আমতা আমতা করতে থাকে। মেঘারও একই অবস্থা, সেও ভেবে পাচ্ছে না কি বলা যায়। এরপর অনেক সময় দুইজনে চুপ করে থাকে। তাহসান এবার কি ভেবে বলে ওঠে। তাহসানের কথা শেষ হতেই তার মনে পড়ে যায় সেইখানে কেন এসেছে। মেঘা এবার আশেপাশে একবার চোখ বুলিয়ে বলে ওঠে, আমি তারকে খুঁজতে এসেছিলাম। তাহসানের কথায় মেঘা মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে ওঠে, ওকে, আমি দেখছি, আসছি তাহলে। তাহসান মাথা নাড়িয়ে সায় জানায়। মেঘাও আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। তাহসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘা চলে যাওয়া না অবধি। মেঘা চলে যেতেই তাহসান এবার নিচের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঘণ্টাখানেকের তোড়জোড় শেষে অবশেষে কোণে তানিয়া বেগমকে সিঁড়ির কাছে আনা হলো। চারপাশের আলো তখন খানিকটা ম্লান। হঠাৎই হল ঘরের ঝাড়বাতি সব লাইট নিভে গিয়ে শুধুমাত্র সিঁড়ির ঠিক ওপরের থেকে নরম স্বর্ণালী রঙের একটা স্পটলাইট পড়ে কোণের ওপর। সেই আলোয় যেন তানিয়া বেগম আরও উজ্জ্বল হয়ে ওঠেন, যেন ঠিক স্বপ্নের মাঝখান থেকে উঠে আসা কোনো রাজরানী। তানিয়া বেগমের পাশে ডান দিকে দাঁড়িয়ে আছে তিথি, আর বাঁ দিকে তারা। দুজনেই নরম হেসে তাকিয়ে আছে কনেকে ঘিরে। বাকিরা সিঁড়ির একটু পেছনে সারি ধরে দাঁড়িয়ে আছে। কেয়ারটেকার, বাড়ির বয়োজ্যেষ্ঠরা, ছোটরা সবাই এক মুহূর্তের জন্য যেন সময় স্থবির হয়ে গিয়েছে। ঠিক তখনই সবার ভিড়ের ভেতর থেকে তুর্য পেছনে ঘুরে তাকায়। তার দৃষ্টি গিয়ে আটকে যায় একেবারে সোজা তারার ওপর। তুর্যর চোখ যখন ঘুরে এলো তখন যেন পুরো দুনিয়া এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। চারপাশের কোলাহল, হাসাহাসি, আলো ঝলমল সব কিছু থেমে গিয়ে নিঃশব্দ একটা ফ্রেম তৈরি করে। আর সেই ফ্রেমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তারাকে দেখে তুর্যের দম বন্ধ হয়ে আসে। হাওয়ার প্রবাহ থেমে যায়, শব্দ হারিয়ে যায়, শুধু নিজের তীব্র হৃদস্পন্দনটাই যেন কানে বাজতে থাকে। তুর্য অবাক হয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, পলক না ফেলে। তারা আজ যেন অন্য কোনো জগতের, অন্য কোনো রূপকথার মানুষ হয়ে উঠেছে। তার গায়ে গভীর গাঢ় নীলা বেগুনি রঙের লেহেঙ্গা, যার গায়ে সূক্ষ্ম সোনালি জরির কাজ। চাঁদের আলোয় যেভাবে জ্যোৎস্না ঝরে পড়ে ঠিক সেরকমভাবেই ঝিকমিক করছে তার পোশাক। লেহেঙ্গার পাড় জুড়ে সূক্ষ্ম মাধবীলতার নকশা, ছোট ছোট মুক্ত দিয়ে আঁকা। তার চলিতে হালকা সোনালি কোমল কাজ করা, কোমর পর্যন্ত নেমে যাওয়া চুল এক স্রোতের মতো ঝরে পড়ছে। চুলের মধ্যে কিছু নীলা ফুলের ক্লিপ ছোট ছোট করে জড়ানো। তার হাতে সোনালি চুড়ি, আর মাঝে মধ্যে নীল পাথরের বালা, যা তার ত্বকের উজ্জ্বলতার সঙ্গে মিশে গিয়ে অদ্ভুত এক আলোকছটা তৈরি করছে। কানে তুর্যের দেওয়া সেই ঝুমকো, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক, চোখে সূক্ষ্ম স্মোকি আই মেকআপ, আর ডাগর ডাগর চোখে কাজলের ছোঁয়ায় তার চাহনি যেন আরও মায়াবী হয়ে উঠেছে।
পায়ের নরম মেহেন্দি রাঙানো পাতার আড়াল থেকে চকচক করছে তার নূপুর জোড়া। প্রতি পদক্ষেপে নরম নরম শব্দ তুলে যেন এক অলৌকিক সঙ্গীত সৃষ্টি করছে। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পানে। তার বুকের ঠিক মাঝখানে একটা চাপা ধাক্কা লাগে। সে নিজের অজান্তেই এক হাত বুকের ওপর রাখে, যেন চেপে ধরে হৃদয়ের পাগল করা স্পন্দন। পরক্ষণেই নিজের অজান্তেই ঠোঁট ফাঁক করে মুগ্ধ হয়ে হালকা হেসে বলে ওঠে, হাই। বলেই তুর্য হাসে। তুর্যের মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের ভিতর ঢুকে গেছে সে, আর সেই স্বপ্নের পুরোটা জুড়ে কেবল তারা তারা আর তারা। তুর্যর চোখে তারার প্রতিটি মৃদু মুভমেন্ট যেন আলাদা আলাদা করে ধরা পড়ছে। চোখের পাতার নরম নড়াচড়া, হালকা হাসির রেশ, মাথার সামান্য বাঁকানো ভঙ্গি, সব কিছু মিলিয়ে তারা তখন তুর্যের কাছে একটা নিখুঁত অলৌকিক দৃশ্য। তুর্য এতটাই বিমোহিত হয়ে তাকিয়ে আছে যে আশেপাশের কেউ কিছু বলছে, হাসছে, ডাকছে, কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। তার সমস্ত জ্ঞান, সমস্ত অনুভূতি তখন বন্দী হয়ে গিয়েছে কেবল তারার অস্তিত্বে। তুর্য শুধু অনুভব করছে, সে যদি এই মুহূর্তে দম না নেয়, মরে যায়, তবুও কোনো আক্ষেপ থাকবে না, কারণ সে জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখে ফেলেছে। তুর্যের পাশেই দাঁড়িয়ে আছে তাজ। হঠাৎ তাজের চোখ পড়ল তিথির ওপর। তিথি আজ যেন সোনার ফুল হয়ে ফুটে উঠেছে। তারার মতো একই রকম গাঢ় নীলা বেগুনি লেহেঙ্গায় নিজেকে রাঙিয়েছে, তবে একটু আলাদা ডিজাইনের। তিথির লেহেঙ্গার ওপর তারার ছিটছিট নকশা, যেন আকাশ ভরা তারাদের প্রতিচ্ছবি। তাজ যেন থমকে গেল। সে কিছু বলার চেষ্টা করলো না, শুধু নীরবে তাকিয়ে রইল। তিথির হাসিতে একটা শিশুসুলভ উচ্ছ্বাস মনে হচ্ছে তার কাছে, আর সেই হাসি যেন সরাসরি এসে আঘাত করলো তাজের অভ্যন্তরের গভীরে। এর মাঝেই নেমে আসে তানিয়া বেগমকে নিয়ে সকলে। তৌহিদ খান এখনও তানিয়া বেগমকে দেখেননি, কারণ তাকে ফুলের পর্দার আড়ালে বসানো হয়েছে। তৌহিদ খান চোখ তুলে তাকাতে মুহূর্তেই তার দৃষ্টি আটকে গেল ফুলের পর্দার ওপারে বসে থাকা সেই আবছা মুখটি, যেন কোনো জাগ্রত স্বপ্ন। তানিয়া বেগমের দিকে তাকিয়ে তৌহিদের বুকের ভিতরে এক অজানা স্রোত বয়ে গেল, একটা চাপা আলোড়ন, একটা থমকে যাওয়া অনুভূতি। তানিয়া বেগম আজ যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিমা হয়ে উঠেছেন। তার পরনে এক অপূর্ব কোমল গোলাপি আর হালকা সোনালি মিশ্রণের শাড়ি, যার কাপড়ের ভাঁজে ভাঁজে সূক্ষ্ম সোনালি জরির কাজ করা। এমন নিখুঁত সূচিকর্ম যেন চোখের পলক না ফেলেও শেষ পর্যন্ত দেখার স্বাদ জাগে। তার শরীরের চারপাশে মোহময়ী আবরণ তৈরি করে রেখেছে পাতলা হালকা নকশা করা ওড়নাটি, যা মুখের উপর দিয়ে ঘোমটার মতো পড়েছে সে। ওড়নার নিচে তার মুখটা পুরোপুরি স্পষ্ট ছিল না, তবে মৃদুভাবে দেখা যাচ্ছে তার ত্বকের কোমল দীপ্তি, নরম ঠোঁটের ভেজা রং আর চোখের পাতার ভারী নড়াচড়া। তার কপালে ফুটে উঠেছিল ছোট্ট একটা সোনালি টিপ, কানে ঝুলছিল দুই পাশে সূক্ষ্ম মুক্তোর দুল, যেগুলো হালকা নড়াচড়ায় কাঁপছে। মাথার চুল সুন্দর করে খোপা করে বাঁধা, খোপার চারপাশে ঝুলছিল ছোট ছোট গোলাপি ফুলের মালা, যেটা তাকে আরও বেশি অনিন্দ করে তুলছিল। গলায় পরানো ছিল ভারী কিছু স্বর্ণের গহনা, হাতে ছিল সোনালি বালা, আর আঙুলে ছিল ছোট্ট সূক্ষ্ম কাজের আংটি। সমগ্র সাজের মধ্যে যেন এক অদ্ভুত কোমলতা আর সৌম্যতা। তৌহিদের হৃদয় যেন খানিকটা কেঁপে উঠল। আজ যেন সে তার সেই পুরনো তানিকে ফিরে পেল, যাকে 30 বছর আগে হারিয়ে ফেলেছিল সে। আর চশমাবিহীন তানিয়া বেগমকে যেন তার সেই যৌবনের তানি হিসেবে তুলে ধরেছে। তার কাছে তার সমস্ত সত্তা যেন স্থির হয়ে গেল কেবল তানিয়া বেগমের উপস্থিতির সামনে। তার চোখের গভীরতা, মুখের নরম আবরণ, সব কিছু মিলে তৌহিদের মনে এমন এক গভীর মুগ্ধতা ছড়িয়ে দিল, যার কোনো ভাষা ছিল না। সে শুধু নীরবে চুপচাপ সমস্ত হৃদয় দিয়ে তাকিয়ে রইল, মনে মনে উপলব্ধি করল এই মুহূর্ত, এই দৃশ্য, এই সৌন্দর্য।
এটাই হয়তো এক জীবনের অপেক্ষার পূর্ণতা। এর মাঝে কাজী ও উকিল সাহেব এসে বসে তাদের সামনে, সাথে শাহিদ খান, হামিদ খান, হাসান খান, ইমরান খান, শারমিন বেগম, শাহনাজ বেগম, প্রিয়ন্তী বেগম ও আজমিরা বেগমও একসাথে এসে দাঁড়ায় সকলে। তাদের সাথে আছে ডালিয়া বেগম ও টয়া। তারা দুই মা মেয়ে তো পুরো সেজে উড়িয়ে ফেলেছে, সব সময়ের মতোই খোলামেলা লেহেঙ্গায়, আর সবচেয়ে ভারী মেকআপ তারা দুই মা মেয়ে যেন করেছে, যার জন্য তাদের সুন্দর নয় বরং বিশ্রী লাগছে। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তাদেরও ঠিক একই অবস্থা। শাহেদ খান কাজীর উদ্দেশ্যে বলে ওঠে, তোর দেরি কিসের কাজী সাহেব? শুভ কাজে তো দেরি করে লাভ নেই, তাই না? শাহিদ খানের কথায় কাজী সাহেব হেসে বলে ওঠে। কাজীর কথা শুনে শাহেদ খান হালকা শব্দ করে হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, করুন করুন। সবার সম্মতিতে কাজী সাহেব আস্তে করে বিয়ের মূল পর্ব শুরু করেন। চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, যেন সময়ও থমকে দাঁড়িয়েছে এই মুহূর্তটার সামনে। কাজী সাহেব কোমল কণ্ঠে বিয়ের সুরা ও সব কিছু বলতে শুরু করে। সব বলা হয়ে গেল, তিনি এবার তৌহিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে। তৌহিদ খান একবার মৃদু দৃষ্টি মেলে তাকান সামনে বসে থাকা তানিয়া বেগমের দিকে। তার বুকের ভেতরটা ধীরে ধীরে কেঁপে ওঠে, শুধু এক টুকরো হাসির রেখা তার ঠোঁটে ফুটে ওঠে। সারা শরীরে একটা শীতল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গভীর আন্তরিকতা নিয়ে তৌহিদ খান সবার সামনে উচ্চারণ করেন, কবুল করেছি। চারপাশে হালকা ফিসফাস ওঠে। তারপর কাজী সাহেব আবারও দ্বিতীয়বার একই প্রশ্ন করে। একইভাবে তৌহিদ খান বলেন, কবুল করেছি। তৃতীয়বারের মতো প্রশ্ন করা হলে এইবার একটু বেশি দৃঢ়তায়, একটু বেশি আবেগ নিয়ে তৌহিদ খান আবারও বলেন, কবুল করেছি। তার প্রতিটি উচ্চারণ যেন এক একটি অঙ্গীকার, একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার নীরব প্রতিশ্রুতি। তারপর কাজী সাহেব তানিয়া বেগমের দিকেও তাকান। তানিয়া বেগম ফুলের আবছার মধ্যে মাথা নিচু করে বসেছিলেন। শরীরের প্রতিটি ভাষা যেন লজ্জার মধুর উত্তেজনায় মোড়া। কাজী সাহেব তার জন্য একই প্রশ্ন করেন। তানিয়া বেগম প্রথমে এক মুহূর্ত চুপ থাকেন। তার নরম আঙুলের নাড়াচাড়া, চোখের পাতার স্পন্দন সবই জানান দেয় তার বুকের ভেতর চলা ঝড়ের। তারপর খুবই ক্ষীণ স্পষ্ট কণ্ঠে তিনি বলে ওঠে, কবুল করেছি। আজ থেকে শাহনাজ বেগম, শারমিন বেগম, প্রিয়ন্তী বেগমরা আনন্দে হেসে ফেলেন। কাজী সাহেব দ্বিতীয়বার প্রশ্ন করেন। তানিয়া বেগম এবার একটু জোরে, একটু দৃঢ়তা নিয়ে বলে ওঠে, কবুল করেছি। তৃতীয়বার একই প্রশ্নে তিনি বলে ওঠে, কবুল করেছি। এই তিনটি কবুলের শব্দের সাথে সাথে যেন তাদের জীবনের দুটি পথ এক হয়ে গেল। সকল আত্মীয় স্বজন খুশিতে আত্মহারা। এরপর কাজী সাহেব সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। সাক্ষীদের নাম লেখা হয়, দেনমোহরের পরিমাণ ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়া হয়। কাজী এবার সকলের উদ্দেশ্যে মোনাজাত ধরে। সকলেই হাত তুলে মোনাজাত ধরে। টানা কয়েক মিনিট পর মোনাজাত শেষ করে চারপাশে এবার হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ খুশিতে হাততালি দিয়ে ওঠে, কেউ চোখ মুছতে ব্যস্ত। আকাশের নিচে ফুলের আলোয় এক নতুন জীবনের সূচনা হয়। তৌহিদ খান মৃদু হাসেন আর তানিয়া বেগম মাথা নিচু করে বসে আছে। দুজনের মাঝের দূরত্বটা এখন আর দূরত্ব নয়, এখন থেকে দুইজনের চিরদিনের জন্য এক পথের প্রতীক হলো। সারা জীবনের জন্য তারা অব্দ হলো বিয়ের নামের এক পবিত্র বন্ধনে। তারা সে কখন থেকে তুর্যকে এদিক সেদিক তাকিয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এখন অবধি সে তুর্যকে দেখতে পায়নি। বিয়েতে সকলের মাঝে একটু ব্যস্ত থাকায় আর তুর্যকে দেখতে পায়নি। অথচ তুর্য তার পেছনেই ছিল, কিন্তু তার চোখে ধরা পড়েনি। তারা যখন এদিক সেদিক তাকিয়ে তুর্যকে খুঁজতে ব্যস্ত, এর মাঝেই মেঘা এসে বলে ওঠে, এই তারা। কারো ডাক শুনে পাশ ফিরে তাকায় তারা। তাকাতেই মেঘাকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে যেই চলে যেতে নেবে, অমনি মেঘা তার হাত ধরে অনুরোধ কণ্ঠে বলে ওঠে,
এখনো রাগ করে থাকবি আমার উপর? মেঘার কথা শুনে তারা অন্য পাশে মুখ ফিরিয়ে তাকিয়ে থাকে, কোনো কিছু বলে না। তা দেখে মেঘা তারাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ রাগ করিস না সোনা, তুই রাগ করলে আমার ভালো লাগে নাকি? মেঘার কথা শুনে তারা অভিমানী কণ্ঠে বলে ওঠে, এখন এত ভালোবাসা দেখাতে হবে না আমাকে। আমার কাছে এসেছো কেন? যাও যাও না, তোমার ওই টয়ার কাছে যাও, তোমার আদরের বড় বোনের কাছে যাও। আমি কে শুনি? আমি কি কেউ হই নাকি তোমাদের যে আমার কাছে এসেছো? তারার কথা শুনে মেঘা তারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে ওঠে, কে বলেছে তুই কেউ হোস না আমার? তুই তো আমার সবচেয়ে আদরের ফুচকে পাখি।